কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের হিস্টোরি এসইসি এ1 পেপারটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে আলোচনা করব তোমাদের সকলের পরিচিত, তোমাদের সকলের প্রিয় একটি স্থান, ভারতের ঐতিহ্যবাহী স্থান যেটি কলকাতায় অবস্থিত, কলকাতার জাদুঘর বা মিউজিয়াম সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে। তোমাদের পরীক্ষার খাতায় তোমাদের প্রশ্ন হয়ে থাকে, তোমাদের হিস্টোরি এসইসি এ1 পেপারে তোমাদের প্রশ্ন হয়ে থাকে সাম্প্রতিককালে সরাসরি বা ইন্টারনেটে দেখা যে কোনো একটি ঐতিহ্যবাহী স্মৃতিসৌধ বা জাদুঘর সম্পর্কে প্রতিবেদন লেখো, অথবা সাম্প্রতিককালে তোমার দেখা যে কোনো একটি ঐতিহ্যবাহী স্মৃতিসৌধ বা জাদুঘর সম্পর্কে প্রতিবেদন লেখো। তোমাদের জাদুঘর সম্পর্কে তোমাদের এই প্রতিবেদনটি তোমাদের পরীক্ষার খাতায় আসে, তোমাদের 1000 শব্দের মধ্যে লিখতে হয়। 50 নম্বরের এই প্রতিবেদন রচনাটি তোমাদের লিখতে হয়। আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ তোমাদের এই 50 নম্বরের অ্যান্সারটি নিয়ে আলোচনা করা হয়েছে, তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। দেখো তোমরা কোশ্চেনের অ্যান্সারটি দেখে নাও। দেখো, প্রথম পয়েন্ট রাখা হয়েছে ভূমিকা। বলা হয়েছে মিউজিয়াম বা সংগ্রহশালা হলো এমন একটি প্রতিষ্ঠান যা সর্বসাধারণের শিক্ষার জন্য নির্মিত। ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়াম প্রদত্ত সংজ্ঞা অনুসারে সংগ্রহশালা হলো এমন একটি প্রতিষ্ঠান যা লাভজনকহীন, সমাজসেবামূলক এবং সমাজের উন্নতির সাথে নিয়োজিত স্থায়ী সংস্থা, যা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। ইতিহাসের সাথে জাদুঘরের সম্পর্ক অঙ্গাঙ্গিভাবে জড়িত। জাদুঘরের কাজ হলো অতীতকে সংরক্ষণ করা, অতীতের জীবন জীবিকা, সংস্কৃতি ও ধর্মীয় জীবনকে সংরক্ষণের মাধ্যমে তুলে ধরা এবং তা প্রদর্শনের ব্যবস্থা করা। অতীত সংরক্ষণে যেমন জাদুঘরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তেমনি ইতিহাস চর্চাকে প্রসারিত করতে জাদুঘরের ভূমিকা অনস্বীকার্য। সুতরাং ইতিহাস ও জাদুঘর হলো একে অপরের পরিপূরক। দেখো, পরবর্তী পয়েন্ট রয়েছে সাম্প্রতিককালে আমার দেখা জাদুঘর বা সংগ্রহশালা। তোমরা অনেকেই কলকাতার জাদুঘর বা মিউজিয়ামে গিয়েছো, তোমরা অনেকেই নিজের ভাষায় এই প্রশ্নের মধ্যে তোমরা কিছু ওয়ার্ড তোমরা কিন্তু যুক্ত করতে পারো। দেখো, বলা হয়েছে সম্প্রতি আমি আমার কলেজের শিক্ষক ও শিক্ষিকা ও সহপাঠী বন্ধুদের সাথে ভারতীয় জাদুঘর বা সংগ্রহশালা পরিদর্শনে গিয়েছিলাম। এই জাদুঘরটি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতে অবস্থিত। এটি স্থাপিত হয় 1814 খ্রিস্টাব্দে। পরবর্তী পয়েন্ট লিখবে, দেখো, ভারতীয় জাদুঘর কলিকাতায় অবস্থিত। ভারতীয় জাদুঘরটি ডাচ বিজ্ঞানী ডক্টর নেথানিয়েল ওয়ালিচের উদ্যোগে 1814 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এই জাদুঘরটি হলো ভারতের বৃহত্তম জাদুঘর এবং বিশ্বের প্রাচীনতম জাদুঘর। 1784 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এশিয়াটিক সোসাইটির সদস্যগণ মূলত মানুষের তৈরি বস্তু ও প্রাকৃতিক সামগ্রী সংরক্ষণের জন্য একটি জাদুঘর প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। তাদের উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের সমকালীন শিল্প, সংস্কৃতি, ঐতিহ্য সম্পর্কে বিকাশ ঘটানো। প্রাথমিক পর্বে এশিয়াটিক সোসাইটির গৃহে সংগ্রহশালা বা জাদুঘর স্থাপিত হয়েছিল। পরে এর আয়তন বৃদ্ধি পেতে থাকলে 1808 সালে ব্রিটিশ সরকার এশিয়াটিক সোসাইটি কলকাতার চৌরঙ্গিতে জাদুঘর নির্মাণের জন্য জমি প্রদান করে এবং ডক্টর ন্যাথানিয়েল ওয়ালিচের তত্ত্বাবধানে 1814 সালে এই ভারতীয় জাদুঘরটি প্রতিষ্ঠিত হয়। এরপর তোমরা দেবে প্রবেশ মূল্য। ভারতীয় জাদুঘরের ঢোকার জন্য যে প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে সেটি তোমরা লিখবে আমাদের প্রদর্শিত ভারতীয় জাদুঘরের প্রবেশ মূল্য শিশুদের জন্য মাত্র 20 টাকা, তবে প্রাপ্তবয়স্ক ভারতীয় নাগরিকদের জন্য প্রবেশ মূল্য 50 টাকা এবং বিদেশি নাগরিকদের জন্য প্রবেশ মূল্য 500 টাকা। এখানে ফটোগ্রাফির ব্যবস্থাও রয়েছে। সেক্ষেত্রে জেট ক্যামেরা ও ফোন ক্যামেরায় ফটো তোলার জন্য 50 টাকা দিতে হয়। এরপর দেখো যে পয়েন্টটি রাখা হয়েছে পরিদর্শনের দিনক্ষণ। ভারতীয় জাদুঘর সোমবার ছাড়া মঙ্গলবার থেকে শুক্রবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এবং শনি রবিবার সকাল 10টা থেকে
রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। ভারতীয় জাদুঘর বা সংগ্রহশালার বিভাগ। পরবর্তী পয়েন্ট দেবে ভারতীয় জাদুঘর বা সংগ্রহশালার বিভাগ। আমাদের প্রদর্শিত কলকাতার ভারতীয় জাদুঘরটি হলো মূলত সাংস্কৃতিক ও বিজ্ঞানমূলক জাদুঘর। বর্তমানে এই জাদুঘরটিতে মোট 6টি বিভাগ রয়েছে। প্রথম দেখো পয়েন্টে বলা হয়েছে পুরাতত্ত্ব বিভাগ। ভারতীয় জাদুঘরের প্রথম বিভাগটি হলো পুরাতত্ত্বের বিভাগ। ভারত বীথিকা পরবর্তী পয়েন্টে বলা হয়েছে পুরাতত্ত্ব বিভাগের প্রবেশের সামনে রয়েছে ভারত বীথিকা। ইহা মূলত একটি বৌদ্ধ বিহার। 1873 সালে মধ্যপ্রদেশের সতনার কাছে ভারত গ্রামের পূর্ব দিকে একটি তোরণ ও দীর্ঘ স্তম্ভ বেষ্টনী আবিষ্কৃত হয়। 1878 সালে এই স্তূপের নির্দেশনগুলি সাজিয়ে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এই বীথিকায়। পরবর্তী বলা হয়েছে এই বীথিকায় রয়েছে 7 ফুট উচ্চতার বেশি নিযুক্ত স্তম্ভসূচি এবং নানা কারুকার্য খচিত উষ্ণস্পট্ট। এর পূর্ব তোরণটির উচ্চতা প্রায় 23 ফুট। লাল বেলে পাথরে নির্মিত এই বেষ্টনী স্তম্ভে খোদিত রয়েছে গৌতম বুদ্ধের পূর্বজীবনের জাতক কাহিনী, যক্ষ যক্ষণী এবং দেবতাদের মূর্তি। রয়েছে ফুল পাতা ও পশু পাখির নানা চিত্র। ভারত বীথিকার স্থাপত্য ভাস্কর্যে সে যুগের লোকশিল্পের এক উৎকৃষ্ট নিদর্শন। এই পুরাতাত্ত্বিক নিদর্শন প্রাচীন রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক জীবনের ইতিহাস পুনর্নির্মাণে এক অবিস্মরণীয় উপাদান। পরবর্তী পয়েন্টে লিখবে বুদ্ধগয়া। এই পুরাতত্ত্ব বিভাগে ভারত বীথিকার পরেই আছে বুদ্ধগয়া। বিহারের গয়া জেলার নিরঞ্জন নদীর তীরে বুদ্ধগয়া অবস্থিত। এখানে প্রদর্শিত হয়েছে মূলত বৌদ্ধ গয়ার পুনর্নির্মিত বেষ্টনী ও তার স্তম্ভ, সূচি এবং শীর্ষ প্রস্তর প্রভৃতি। বুদ্ধগয়ায় যে অসুস্থ গাছের তলায় বসে গৌতম বুদ্ধ বোধিজ্ঞান লাভ করেছিলেন সেই বেষ্টনী স্থাপত্য এই সংগ্রহশালায় প্রদর্শিত হয়েছে। কেবল তাই নয়, বেলে পাথরের বেষ্টনী, রথারুর সূর্য, জীবজন্তু, পদ্মফুল, যক্ষিণী মূর্তি, মিথুন মূর্তি, বুদ্ধদেবের জীবনের নানা দৃশ্যশোভা এখানে প্রদর্শিত হয়েছে। পরবর্তী নেক্সট পয়েন্টে বলা হয়েছে গান্ধার বীথিকা। বুদ্ধগয়ার পরে অবস্থিত রয়েছে গান্ধার বীথিকা। এই কক্ষে মূলত দক্ষিণ আফগানিস্তান, উত্তর পাকিস্তান, ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম অংশের মধ্যবর্তী পাহাড় বেষ্টিত অঞ্চলের প্রাচীন যুগের ইতিহাস তুলে ধরা হয়েছে। গান্ধার শিল্পে মূলত শক, হুন, মৌর্য, পল্লব, কুষাণ প্রভৃতি শাসকদের শিল্পরীতির প্রভাব ফুটে উঠেছে। এই কক্ষে সংরক্ষিত হয়েছে বুদ্ধ ও অন্যান্য দেবদেবীর মূর্তিতত্ত্বের বিবর্তন, গ্রিক দেবতা অ্যাপোলোর আদলে বুদ্ধ মূর্তি, ঢেউ খেলানো, কোঁকড়ানো চুলের ব্যবহার, উচ্চ কেশ বিন্যাস প্রভৃতি। পদ্মাসনের পদ্মের পাপড়িগুলির তীব্রতা, মূর্তিগুলির মাথার পিছনের প্রভা বা মণ্ডল এবং পেশির আধিক্যযুক্ত মানবদেহের সর্বস্ব এই শিল্পে প্রদর্শিত হয়েছে। পরবর্তী পয়েন্টে লিখবে মাথুরা বীথিকা। পুরাতত্ত্ব বিভাগের গান্ধার বীথিকার সামনে রয়েছে মথুরা শিল্পের নিদর্শন। এই নিদর্শন সংরক্ষণের মধ্যে দিয়ে তৃতীয় চতুর্থ শতকের প্রাচীন ভারতের স্থাপত্য নিদর্শনগুলি তুলে ধরা হয়েছে। মথুরা বিভাগের মধ্যে আছে উপবিষ্ট বোধিসত্ত্ব, যেটি আনুমানিক খ্রিস্টপূর্ব 2য় শতকের এবং লাল বেলে পাথর দ্বারা এটি নির্মিত। এই মথুরা শিল্পের নিদর্শন বর্তমান উত্তরপ্রদেশের অম্বরীশ টিলা থেকে সংগৃহীত হয়েছে। এছাড়া আবক্ষ নারী মূর্তি, শঙ্খবাদক নারী মূর্তি এবং নারী মূর্তির নিম্নভাগ অনুযায়ী স্থাপত্য ভাস্কর্যগুলি এখানে সংরক্ষিত হয়েছে। পরবর্তী পয়েন্টে লিখবে অন্যান্য নিদর্শন। ভারতীয় জাদুঘরে এই পুরাতত্ত্ব বিভাগ সংরক্ষিত হয়েছে গুপ্ত পরবর্তী কিছু শিল্প, যেমন কালো পাথরে খোদিত গঙ্গাবতরণ দৃশ্য, দ্বারপালের আবক্ষ মূর্তি, মকরবাহন গঙ্গা, যা বিহার থেকে সংগ্রহ করা হয়েছে। এছাড়া সারনাথ থেকে সংরক্ষিত বৌদ্ধ দেবী তারা, বুদ্ধের জীবন দৃশ্যাবলী, অবলোকিতেশ্বর মূর্তিগুলি সংরক্ষিত হয়েছে। এখানে সংরক্ষিত হয়েছে বিহার ও বাংলার কিছু মধ্যযুগীয় শিল্পকলা, যেগুলি মূলত 7ম থেকে 12শ শতকীয়। পরবর্তী নেক্সট পয়েন্টে লিখবে মুদ্রা। ভারতের জাদুঘরের পুরাতত্ত্ব বিভাগের সংরক্ষিত অন্যতম এক বিভাগ হলো মুদ্রা।
এই সংগ্রহশালায় বিভিন্ন যুগের ভারতের 50,000-এর বেশি সংখ্যক মুদ্রার এক বিরাট সম্ভার রক্ষিত আছে। আনুমানিক খ্রিস্টপূর্ব 5ম শতক থেকে শুরু করে আধুনিক কাল পর্যন্ত এই মুদ্রাগুলি ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করা হয়েছে। এখানে সংরক্ষিত হয়েছে লেখহীন প্রাচীন ভারতীয় মুদ্রা, প্রাচীন দক্ষিণ ভারতীয় মুদ্রা, ব্যাকট্রিয় ও গ্রিক রাজাদের মুদ্রা, সোয়াগ ও পল্লব রাজাদের মুদ্রা, কুষাণ রাজাদের মুদ্রা, দিল্লি সুলতানি আমলের মুদ্রা, স্বাধীন মুসলমান শাসকদের মুদ্রা, মুঘল যুগের মুদ্রা, ব্রিটিশ শাসকদের মুদ্রা এখানে সংরক্ষিত আছে। এখানে সংরক্ষিত মুদ্রাগুলির মধ্যে সবচেয়ে প্রাচীন হলো রৌপ্য নির্মিত ছাঁচে পেটা মুদ্রা। এছাড়া তাম্র মুদ্রাও এখানে সংরক্ষিত রয়েছে। পরবর্তী নেক্সট লিখবে তোমরা শিল্পকলা বিভাগ। ভারতীয় জাদুঘরের দ্বিতীয় তলে রয়েছে ভারতের প্রাচীনতম কাল থেকে বর্তমান কালের নানা শিল্পীর বিভিন্ন প্রকৃতির চিত্রকলা। এই বিভাগের একেবারে সামনে রয়েছে বাংলার চিত্রশৈলী। এখানে মূলত ব্রিটিশ ভারত সময়কাল থেকে অঙ্কিত বাংলার নানা চিত্র সংরক্ষিত রয়েছে। এখানে সংগৃহীত হয়েছে বাংলার দার্জিলিং জেলার কাশিয়াংয়ের দৃশ্য, লাজুক রমণীর মুখায়ব, সুনয়না রাধা, গোপীর ছদ্মবেশে কৃষ্ণ, বন্ধু জগাই মাধায়, যুধিষ্ঠিরের অন্তিম যাত্রা প্রভৃতি একাধিক চিত্র। এই চিত্রগুলি মূলত কাগজ ও জল রঙের ব্যবহার করা হয়েছিল। এর পাশেই রয়েছে প্রাচীন ভারতের অনুচিত্র ও পুঁথিচিত্র। এই পুঁথিচিত্রগুলিতে প্রধানত বৌদ্ধ ও জৈনদের অনুপ্রেরণা তালপাতার ওপর উজ্জ্বল লাল, নীল, হলুদ রং ব্যবহার করে অঙ্কিত হয়েছিল। পরবর্তী নেক্সট পয়েন্টে লিখবে মধ্যযুগের চিত্রকলা। প্রাচীন বাংলা ও ভারতের অনুচিত্রের ঠিক সামনের কক্ষে রয়েছে মধ্যযুগের ইন্দো পার্সিক চিত্রকলা। এখানে সুলতানি যুগের চিত্রগুলি প্রধানত চিত্রিত হয়েছে। এই বিভাগে যেমন দরবারি চিত্রকলা সংরক্ষিত হয়েছে, এর পাশাপাশি রয়েছে সুলতানি প্রাদেশিক চিত্রকলা, নিজামি খামসার পৃষ্ঠা, সিরাহিন ফারহাত হত্যা দৃশ্য, রাজকুমারদের চিত্র, পোলো খেলার দৃশ্য, বাজ পাখির চিত্রগুলি সংরক্ষিত হয়েছে। পরবর্তী নেক্সট পয়েন্টে লিখবে দক্ষিণী চিত্রকলা। মুঘল যুগের দক্ষিণ ভারতের বিজাপুর, গোলকুন্ডার চিত্রশিল্প বিকাশ লাভ করেছিল। সেই সব দক্ষিণ চিত্রকলার একাধিক চিত্র যেমন গোলকুন্ডার রাজার প্রতিকৃতি, হস্তিপৃষ্ঠে রাজকুমার, বিজাপুর সুলতানের চিত্র, রাজমহিষী, রাজকোষ প্রভৃতি চিত্রগুলি এখানে প্রদর্শিত রয়েছে। এর পাশাপাশি রয়েছে রাজস্থানের জয়পুর, অম্বর প্রভৃতি চিত্র এবং ভারতের কোম্পানির শাসনকালের চিত্রকলাগুলি প্রদর্শিত হয়েছে। এছাড়া প্রাচীন ভারতের হরপ্পা, মৌর্য, গুপ্ত যুগের বিভিন্ন পোড়ামাটির আনুষঙ্গিক শিল্পকলা এখানে সংরক্ষিত হয়েছে। পরবর্তী পয়েন্টে তোমরা লিখবে ভূতত্ত্ব বিভাগ। ভারতের জাদুঘরের দ্বিতলের ঠিক উত্তরের কক্ষে রয়েছে বৃহৎ ভূতত্ত্ব বিভাগ। এই কক্ষে সংরক্ষিত হয়েছে অসংখ্য শিলা ও শিলাখণ্ড। অমেরুদণ্ড প্রাণীর জীবাশ্ম এখানে সংরক্ষিত হয়েছে। এখানে আছে কেম্বিয়ান যুগের হরিণের জীবাশ্ম, ডিভোরিয়ান যুগের জীবাশ্ম ও নানা প্রজাতির পাথর ও শিলাখণ্ড। বিভিন্ন খনিজ পদার্থ, হীর, কার্বন সহ একাধিক ভূতত্ত্ব নিদর্শন এখানে সংরক্ষিত হয়েছে। পরবর্তী নেক্সট পয়েন্টে তোমরা লিখবে প্রাণীতত্ত্ব বিভাগ। ভারতীয় জাদুঘরের উত্তর পূর্ব কোণে রয়েছে প্রাণীতত্ত্ব বিভাগ। এখানে বিভিন্ন দেশি ও বিদেশি পশু পাখি ও তাদের বাসস্থানের উপযোগী ভিন্ন ভিন্ন মডেল সংরক্ষিত হয়েছে। এখানে স্থান পেয়েছে বানর, চিতাবাঘ, জলাভূমি, বাস্তুতন্ত্র, জিরাফ, জলপ্রপাত প্রভৃতি। এছাড়া এখানে রয়েছে বিভিন্ন প্রাণী যেমন ডাইনোসর, ব্লু হোয়েল, ভারতীয় হাতি, জিরাফ সহ একাধিক কঙ্কাল এবং বিশ্বের বিভিন্ন অমেরুদণ্ডী প্রাণীর বৈচিত্র্য বিবর্তন। পরবর্তী নেক্সট পয়েন্টে বলা হয়েছে নৃতত্ত্ব বিভাগ। এই বিভাগে রয়েছে প্রাচীন কাল থেকে বর্তমান কাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন মানবজাতির বিবর্তন, মানব মস্তিষ্ক গঠন, হাত পা শারীরিক বিবর্তন সম্পর্কে প্রদর্শনী। এই বিভাগটিতে স্থান পেয়েছে হোমো হ্যাবিলাস, হোমো ইরেক্টাস, হোমো সাপিয়েন্স, পূর্বের মানুষের আকৃতি, দণ্ডায়মান মানুষের বিবর্তনের বিভিন্ন ধাপ যা চিত্র সহকারে ও মডেল আকারে এখানে তুলে ধরা হয়েছে। এছাড়া প্রস্তর যুগে মানুষের হাতিয়ার ব্যবহার এবং হরপ্পা সভ্যতা, বৈদিক ও সমকালীন সভ্যতাগুলির সংক্ষিপ্ত পরিচয় এখানে স্থান পেয়েছে। পরবর্তী নেক্সট পয়েন্ট লিখবে অর্থনৈতিক বিভাগ। ভারতীয় জাদুঘর
এই বিভাগটির নাম দিয়েছেন বনস্পতি প্রদর্শনমালা। বনস্পতি প্রদর্শনমালা। এখানে সমৃদ্ধ হয়েছে বিভিন্ন দেশের উদ্ভিদ, কাঠ, গাছের তন্তু, তুলোর মডেল, বিভিন্ন গাছের বীজ যেমন ভুট্টা, তুলা, সরিষা, ছোলা, গম, ধানসহ গাছের বীজ প্রভৃতি। এছাড়াও প্রদর্শিত হয়েছে আম, আপেল, কলা, বাঁধাকপি, বিভিন্ন ফলসহ অসংখ্য উদ্ভিদের মডেল। এই বিভাগে মূলত সংগৃহীত হয়েছে ভারতের বিভিন্ন অর্থনৈতিক খনিজ দ্রব্য, বিভিন্ন উদ্ভিদের তেল, কয়লা ও বৈদেশিক বাণিজ্যিক পণ্যের প্রদর্শন, পাটের প্রতিমা, পাটের বিভিন্ন মডেল, নীল চাষ পদ্ধতি, ধান চাষ মেশিন, বিভিন্ন রঞ্জক ও চর্ম সংস্থার দ্রব্য, লাক্ষা ও গালাজাত দ্রব্য প্রভৃতি অর্থকারী বাণিজ্যিক পণ্য এখানে প্রদর্শন করা হয়েছে। পরবর্তী নেক্সট পয়েন্টে লিখবে অন্যান্য বিভাগ। উপরে উল্লেখিত এই বিভাগগুলি ছাড়াও ভারতীয় জাদুঘরে সংরক্ষিত হয়েছে প্রাচীন মিশরীয় সভ্যতার বেশ কিছু নিদর্শন, পৃথিবীর প্রাচীনতম সভ্যতার ব্যবহৃত বিভিন্ন পোড়ামাটির শিল্প নিদর্শন, হাতিয়ার, মিশরের রাজাদের মূর্তি, মিশরীয় দেবদেবী, মিশরীয় পিরামিড, মমি এখানে সংরক্ষিত ও প্রদর্শিত হয়েছে। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেনটির অ্যান্সার। সম্পূর্ণ কোশ্চেনটির অ্যান্সার নিয়ে আলোচনা করা হলো। এবং তোমরা যদি কলকাতা জাদুঘর বা মিউজিয়ামে গিয়ে থাকো, অবশ্যই তোমরা এখানে তোমাদের কিছু ওয়ার্ড, তোমাদের কিছু দেখা শব্দ তোমরা এখানে যুক্ত করতে পারো। তোমরা যা যা দেখেছো সেই সমস্ত কিছু এখানে কিছু শব্দ তোমরা লিখতে পারো, নিজেদের ভাষা লিখতে পারো। আজকের এই ভিডিওটিতে তোমাদের এই সম্পূর্ণ প্রশ্নটির অ্যান্সার নিয়ে আলোচনা করা হলো, কলকাতার জাদুঘর বা মিউজিয়াম সম্পর্কে আলোচনা করা হলো। আশা করছি এই প্রশ্নের অ্যান্সারটি লিখলে তোমরা অবশ্যই ভালো নাম্বার পাবে এবং তোমরা অনেকটাই উপকৃত হবে। এবং অবশ্যই এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং এই ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট গুরুত্বপূর্ণ ভিডিওটিতে।